নমস্কার, আমি সিদ্ধার্থ সিংহ। প্রতি রবিবারের মতো আজও চলে এসেছি আনন্দ কানন ইউটিউব চ্যানেলের মজাদার রবিবার অনুষ্ঠানে। গত সপ্তাহে তোমাদের শুনিয়েছিলাম বিভিন্ন লেখকদের বিচিত্র জীবন। আজ শোনাবো একটি অদ্ভুত বইয়ের কথা। আমি এই গল্পটার নাম দিয়েছি প্রতি সংস্করণে সংযোজন। না, এটা তো ঠিক গল্প নয়, এটা হচ্ছে বিচিত্র ঘটনা, সত্যিই বিচিত্র ঘটনা। প্রতি সংস্করণে সংযোজন। এখন এই মুহূর্তে যদি লিভস অফ গ্রাস এই ইংরেজি কাব্যগ্রন্থটির সূচিপত্র সামনে তুলে ধরি, তাহলে দেখতে পাবো প্রায় 450 মতো কবিতা। অথচ এই বইটি 1855 সালে যখন প্রথম প্রকাশিত হয়, তখন এই বইটিতে কবিতার সংখ্যা ছিল মাত্র 12টি। হ্যাঁ, মাত্র 12খানা। এই অল্প সংখ্যক কবিতার পাতলা একেবারে চটি বইটি পরবর্তীকালে একটি অসামান্য সাহিত্য কীর্তি হিসেবে গোটা বিশ্বের সর্বত্র স্বীকৃতি পায়। বইটির কবিতাগুলি লিখেছিলেন আমেরিকার অন্যতম শ্রেষ্ঠ কবি ওয়াল্ট হুইটম্যান। সারা জীবন ধরে তিনি এই একটি মাত্র কবিতার বই লিখে গেছেন। কবির বয়স যখন মাত্র 36 বছর, তখন এই কবিতার বইটি প্রথম প্রকাশিত হয়েছিল। তাহলে আজ লিভস অফ গ্রাস কবিতার বইটিতে এতগুলো কবিতা হলো কি করে? আসলে এই বইটি বেরোবার পরেও কবি আরো অনেক কবিতা লিখেছেন এবং সেগুলিকে নিয়ে আর আলাদা কোনো বই না করে প্রকাশিত ওই বইটিরই পরের সংস্করণগুলিতে কিছু কিছু করে জুড়ে দিয়েছেন। যখন যে কটা লেখা হয়েছে সেইভাবেই অন্তর্ভুক্তি হয়েছে সেই কবিতাগুলি। এইভাবে প্রত্যেক সংস্করণে নতুন কবিতা যোগ করতে করতে কবির বয়স যখন 73, অর্থাৎ যে বছরে কবি মারা যান 1899 সালে, সেই বছর এই বইটির 9ম সংস্করণ প্রকাশিত হয়। বইটিতে কবিতার সংখ্যা তখন ঠিক 423। মাত্র একটি বইতে এইভাবে প্রত্যেক সংস্করণে পরবর্তী লেখাগুলো যোগ করে করে জীবনের সমস্ত কবিতা ওই একই বইতে বন্দি করার প্রথম নজির তিনি সৃষ্টি করেন। সৃষ্টি মানে সৃষ্টি। এরপর আর কেউ এরকম কাণ্ড করেছেন বলে শোনা যায়নি। এখন আর কোনো বইয়ের কথা নয়, এবার বলবো এক অদ্ভুত লেখকের কথা। আমি এই গল্পটির নাম দিয়েছি লেখকের বিচিত্র জীবন। সত্যিই বিচিত্র, সেটা শুনলেই তোমরা বুঝতে পারবে। আধুনিক ইতালিয়ান সাহিত্যে যার লেখা প্রথম দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও সমাদৃত হয়েছিল, সেই গাব্রিয়েল দানোন্সিও রূপঞ্চিনার বাড়িতে
গ্র্যান্ড মোগলের মতো বাস করতেন। 20 জন চাকর বাকর, খান 30-40 কুকুর, 100-2 পায়রা থেকে শুরু করে দামি দামি সব আসবাব জিনিসপত্র সহ শিল্পী বন্ধুদের পছন্দে অদ্ভুত সুন্দর করে সাজিয়েছিলেন গোটা বাড়ি। প্রত্যেক দিন অডিকোলন ব্যবহার করতেন প্রায় 1 প্রিন্ট করে। জামা কাপড় বদলাতেন প্রায় 3-4 বার। আর লেখার সময় কলম হিসেবে ব্যবহার করতেন পাখির পালক। মরা পাখির পালক তিনি ছুঁতেন না, তাই তার জন্য জীবিত পাখির পালক আনা হতো রোজ। তাও আবার 2-1 খানা হলে চলবে না, অন্তত খান 30 তো চাই। রক্তের অধিকারে পাওয়া এইভাবে জীবনযাপন করার প্রবণতা রক্ষা করতে গিয়ে আয়ের প্রায় 10 গুণ ব্যয় হয়ে যেত প্রতি মাসেই। কাজেই ধার ক্রমশ বাড়ছিল, কিন্তু বাড়তে বাড়তে যে তার পরিমাণ এমন বিশাল অঙ্কে গিয়ে দাঁড়িয়েছে তা গুণাক্ষরেও টের পাননি তিনি। এদিকে তার শত্রুও তখন অনেক। এমনই এক শত্রুর প্ররোচনায় 1911 সালের এপ্রিল মাসে সরকারি লোকজন এসে তার বাড়ির সমস্ত কিছু নিলামে বিক্রি করে দেয়। আদালত তাকে দেউলিয়া ঘোষণা করে। তখন তার অবস্থা খুবই খারাপ। চারিদিকে কেবল শত্রু আর শত্রু। টাকা পয়সার অভাব তো আছেই, সঙ্গে আছে ইতালির ক্যাথলিক সমাজের কটাক্ষ, তার রচনাবলীর উপর পোপের অশ্লীল ধারণা। তাই পালিয়ে গেলেন ফ্রান্সে। এর কিছু পরেই 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ। গ্যাব্রিয়েলের বিশ্বাস ছিল যুদ্ধে, মানে এই যুদ্ধই সুপারম্যানকে আত্মবিকাশের সুযোগ করে দেয়। কাজেই তিনি ঝাঁপিয়ে পড়লেন সরাসরি। পরে ফ্রান্স সরকারের কথা মতো ইতালিতে গিয়ে নানাভাবে দেশের জনগণকে খেপিয়ে তুললেন তিনি। ফলে ইতালির সরকার প্রায় নিরুপায় হয়ে জার্মান ও অস্ট্রিয়ার বিপক্ষে 1915 26 মে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য হলো। প্রথমে না পেলেও শেষ পর্যন্ত তিনি জোগাড় করতে পেরেছিলেন যুদ্ধে যাবার অনুমতি। গিয়েছিলেন প্রায় 50টিরও বেশি অভিযানে। এমনকি তখনকার দিনেও প্লেনে চড়ে যুদ্ধ করতে তার বুক তো কাঁপেইনি, বরং দুর্ঘটনায় একটি চোখ নষ্ট হয়ে গেলে ডাক্তারের পরামর্শ অগ্রাহ্য করেই তিনি আবার রওনা হয়েছিলেন যুদ্ধে। লড়েছিলেন প্রাণপণ লড়াই। এরপর যুদ্ধ শেষ হলো। উনি একটু থামলেন, তারপর আবার মেতে উঠলেন কিউম বন্দর নিয়ে। এটা যুদ্ধের আগে ছিল অস্ট্রিয়া আর হাঙ্গেরির ভেতরে, পরে মিত্র সৈন্যের আওতায়। ফলে মিত্র পক্ষরা অসন্তুষ্ট হোক, এটা তার দেশের সরকার চায়নি। সুতরাং এ ব্যাপারে তারা কোনো মাথাও ঘামালো না। কিন্তু গ্যাব্রিয়েল ছাড়ার পাত্র নন। তিনি ঘুরে ফিরে নানানভাবে কিউমের ওপরে ইতালির দাবি প্রচার করতে লাগলেন এবং আকস্মিকভাবে 1919 সালের 12 সেপ্টেম্বর মাত্র 300 জন লোক নিয়ে তিনি হাঁটা ধরলেন কিউমের পথে। এবার তোমাদের শোনাবো আর এক লেখকের গল্প।
ভারী মজার, দুঃখের, বেদনার। এটার আমি নাম দিয়েছি নির্বোধ পড়ুয়াই অমর স্রষ্টা। প্যারিস থেকে একটু ছাড়িয়ে ভেন্দোমের একটি স্কুলে ভীষণ কড়াকড়ি নিয়ম ছিল। স্কুলটির প্রত্যেক ক্লাসেই একটি করে বেঞ্চ রাখা হতো। সেটার নাম দেওয়া হয়েছিল গাধার বেঞ্চ। যারা লেখাপড়া পারত না তাদের গিয়ে বসতে হতো ওটায়। সেই বেঞ্চে একটি অলস, নির্বোধ এবং একগুঁয়ে ছেলেকে প্রায় বসতে দেখা যেত। ধরে নেওয়া যায় স্কুলের মধ্যে সেই ছিল সবচেয়ে কাঁচা বা অপদার্থ, যার ফলে কঠোর শাস্তি হিসেবে 2 বছরের মধ্যে তাকে মাত্র 2 দিন ছুটি দেওয়া হয়েছিল। তার ভবিষ্যৎ নিয়ে মন্তব্যের ছড়াছড়ি ছিল চেনা জানাদের মধ্যে। এমনকি স্কুলের হেডমাস্টার পর্যন্ত তাকে বাড়িতে ফেরত পাঠিয়ে তার মা বাবাকে লিখিত জানিয়েছিলেন যে এর আর কিচ্ছু হবে না, নষ্ট বালক। বাবা মাও তার সম্বন্ধে খুবই হতাশ বোধ করতেন এবং তার জন্য সর্বদা তার কাছ থেকে দূরে দূরে থাকতেন। অথচ এই ছেলে লেখাঝোকা করতে চায়। অভিভাবকরা এটা শুনে যেন আকাশ থেকে পড়লেন। হয়তো ভাবলেন এটা তার কুড়েমির আর একটা অজুহাত মাত্র, লেখাপড়ায় ফাঁকি দেওয়ার ফন্দি। তাই ছেলেকে কঠিন নির্দেশ দেওয়া হলো, 2 বছরের মধ্যে বই লিখে টাকা রোজগার করতে হবে, নয়তো সব ছেড়ে ছুড়ে তাকে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে যেতে হবে। এ কি সম্ভব? তবু কি আর করা, পিতার নির্দেশ। তাই মাস 4 অক্লান্ত পরিশ্রম করে একটা কাব্য নাটক শেষ করলেন তিনি। কেমন হয়েছে বিচার করার জন্য কিছু কবি, লেখক, সমালোচক, শিক্ষক এবং বন্ধু বান্ধবদের ডেকে এনে এক জমাটি বৈঠকে পাঠ করলেন। সেটা পাঠ করে যখন শেষ করলেন, ওটা শুনে সবাই খুব হতাশ বোধ করলেন। অনেকেই উপদেশ দিলেন সেটা পুড়িয়ে ফেলতে। কিন্তু নিজের লেখা তো নিজের সন্তানের মতোই, তাই হাল ছাড়লেন না তিনি। এদিকে সময় ক্রমশ গড়িয়ে যেতে লাগলো। যখন নির্দিষ্ট সময় শেষ হতে আর মাত্র মাস 2 বাকি, তখন তিনি শেষ করলেন একটি উপন্যাস। এবং অবাক কাণ্ড, নতুন লেখকের ভাগ্যে একটি প্রকাশকও জুটে গেল। এইবার আর কোনো বাধা রইল না, ফিরে যেতে হলো না বাধা ধরা শিক্ষার গণ্ডির ভিতরে। তিনি এক মনে শুরু করলেন লেখালেখি এবং সবার অনুমান আর সংশয় ভুল প্রমাণিত করে রিয়ালিজমের প্রবর্তক, ফরাসি সাহিত্যের অন্যতম এই দিকপাল কেবলমাত্র লেখাজোখা করেই কেড়ে নিয়েছেন বিশ্ব সাহিত্যের একটি বিশিষ্ট আসন। অলস, নির্বোধ ও একগুঁয়ে এই পড়ুয়ার নাম থেকে HDE বাদ দিলেও শুধু বালজাক বললেই অনায়াসে চিনে নেওয়া যায় এবং বালজাক হিসেবেই তিনি আজও সবার মনের মণিকোঠায় অনেকখানি জায়গা জুড়ে আছেন। এবার শোনাবো এক
নাট্যকারের কথা। এইটার নাম দিয়েছি আমি একেবারে নিচ থেকে সর্বোচ্চে। মাত্র 13 বছর বয়সেই বাবার নির্দেশে লেখাপড়া ছেড়ে তাকে কাজে ঢুকতে হলো, কিন্তু এ জীবন তিনি চাননি। তাই এটা তার কাছে ক্রমশ বিষময় হয়ে উঠতে লাগলো। ফলে বছর 23 বয়সেই সুন্দর সুন্দর ফুটফুটে ছেলে মেয়ে এবং সুন্দরী বউ সহ গোটা সংসার ফেলে রেখে ভাগ্যের সন্ধানে তিনি একদিন রওনা হয়ে গেলেন লন্ডনের দিকে। কিন্তু সেখানে তাকে কেউ চেনে না। তিনিও এই অপরিচিত জায়গায় এসে একেবারে কুল থেকে অকুলে এসে পড়লেন। দিশেহারা অবস্থা, কিন্তু কিছু তো একটা করতেই হবে। অবশেষে বহু কষ্টে জোগাড় করে নিলেন মঞ্চ অভিনেতাদের ঘোড়া দেখাশুনোর কাজ। সামান্য বেতন, তবুও এই কাজেই তার উৎসাহ সব সময় তুঙ্গে, ব্যবহারও মুগ্ধ করার মতো। ফলে কিছুদিন যেতে না যেতেই ওই নাট্যশালার স্ক্রিন টানার কাজটাও পেয়ে গেলেন তিনি। এর ফলে নাটকের দৃশ্যাবলী সম্বন্ধে আস্তে আস্তে অভিজ্ঞ হয়ে উঠতে লাগলেন, কিন্তু এতেও যেন মন ভরছিল না। অভিনয় তাকে হাতছানি দিয়ে রাখে, মঞ্চ তার ঘুম কেড়ে নেয়। সুতরাং দুই একটা ছোটখাটো চরিত্রে অভিনয় করার সুযোগ তিনি নিজেই করে নিলেন। কিন্তু তখন অন্য একটা নেশায় তিনি ডুবতে চলেছেন। দায়িত্ব নিচ্ছেন নাটকের পাণ্ডুলিপির অনুলিপি, পুনর্লিখন, এইসব কাজের। এই সময়ই তার সুপ্ত প্রতিভা একটু একটু করে প্রকাশ পেতে থাকে। তারপর হঠাৎ এক সময় নিজেই সৃষ্টি করে বসেন একটি স্বতন্ত্র নাটক, চতুর্থ হেনরি। এই নাটকের খ্যাতি তাকে আরো নাটক লিখতে উদ্বুদ্ধ করেছিল। ফলে হ্যামলেটের মতো নাটকও তার হাত থেকে বেরিয়েছে। এরপর নাটকই তাকে এত অর্থ, এত খ্যাতি, প্রতিপত্তি এবং জনপ্রিয়তা এনে দেয় যে অল্প কিছুদিনের মধ্যেই তিনি সমস্ত কাজকর্ম ছেড়ে লেখাটাকেই, মানে উনি যে লিখতেন নাটক, সেটাকেই জীবিকা করে নেন। শুধু নাটকই নয়, সাহিত্যের অন্যান্য শাখাতেও তিনি অবলীলায় হাত দিয়েছেন এবং সাফল্য পেয়েছেন আশাতীত। 1564 সালের 23 এপ্রিল আভন নদীর তীরে তিনি জন্মগ্রহণ করেন। সে জায়গাটা এখন একটা তীর্থক্ষেত্র হয়ে গেছে। যদিও হিসেব অনুযায়ী ইংরেজি সাহিত্যের আধুনিক শাখাতেই তার অবস্থান, তবু সময় আর ভাষার গণ্ডির বাঁধ ভেঙে তার নাম এখন বিশ্ব সাহিত্যে সবচেয়ে বেশি উজ্জ্বল। শুধু শেক্সপিয়ার নামে খ্যাত হলেও তার পুরো নাম কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার। এবার আর কবি লেখক নন, এবার যার গল্প তোমাদের শোনাবো, সেই গল্পটির আমি শিরোনাম করেছি অদ্ভুত মেধা ও করুণ পরিণতি। শুনলেই বুঝতে পারবে আমি কেন এরকম নামকরণ করলাম। এক আশ্চর্য প্রতিভার মানুষ ছিলেন উইলিয়াম সিডিস। আমেরিকায় জন্ম, মাত্র 6 মাস বয়সেই
বর্ণমালার পাঠ শেষ করেন। 2 বছর বয়স হতে না হতেই ব্যাকরণ ও তার নিয়ম কানুনগুলোকে এমনভাবে আয়ত্ত করেন যে যখন তিনি কোনো কিছু লিখতেন তাতে একটা বানানো ভুল থাকতো না। শুধু তাই নয়, মাত্র 4 বছর বয়সেই 2-3টে ভাষায় বেশ পরিষ্কারভাবেই অনর্গল কথা বলতে পারতেন। স্কুলের পাঠও শেষ করেন খুব অল্প সময়ের মধ্যেই। তারপর উচ্চশিক্ষা, সেখানেও তিনি অদ্ভুত কাণ্ড ঘটালেন। কোর্স ছিল 4 বছরের, সেটা মাত্র 6 মাসেই শেষ করে ফেললেন তিনি। ভর্তি হলেন পৃথিবীর অন্যতম বিখ্যাত ইউনিভার্সিটি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। আর ঠিক আগের মতোই অকল্পনীয়ভাবে উত্তীর্ণ হলেন এবারেও। অতঃপর অঙ্কের অধ্যাপক হয়ে গেলেন সিডিস। বয়স তখন সবে মাত্র 20 বছর। এরকম কাহিনীর হদিশ খুঁজলে হয়তো আরো অনেক পাওয়া যাবে, কিন্তু তার পরবর্তী জীবনের মতো মর্মান্তিক ঘটনার নজির সত্যি বিরল। অধ্যাপক জীবন শুরু করার মাত্র 1 বছর পরে, যখন তার বয়স সবে 21 বছর, তখন থেকেই তার স্মৃতিশক্তি লোপ পেতে থাকে। উনি সবকিছুই ভুলে যেতে থাকেন। বছর কয়েকের মধ্যেই এমন অবস্থা হয় যে তিনি কোনোদিন লেখাপড়া যে করেছেন বা জানতেন সেটুকুও ভুলে গেলেন। এর পরের জীবন আরো মর্মান্তিক। সিডিস সব ছেড়ে ছুড়ে চলে যান নিউ ইয়র্কে। সেখানে জুটিয়ে নেন একটা মেকানিকের কাজ। অধ্যাপক থেকে মেকানিক, দিন আনা দিন খাওয়া। এর পরেও তিনি বহুদিন বেঁচে ছিলেন, কিন্তু স্মৃতি আর ফিরে আসেনি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি একজন অতি সাধারণ, খুব সামান্য একজন মেকানিক হিসেবেই জীবন কাটিয়ে দেন। সুতরাং কোন মানুষ এই মুহূর্তে কত সাফল্য পাচ্ছে সেদিকে তাকিয়ে কোনো লাভ নেই। দেখতে হবে শেষ পর্যন্ত তিনি কতটা এগোলেন, কতটা সাফল্য পেলেন, সেটাই আসল। দিনের শেষে তিনি কি ঘরে তুললেন, তিনি কি রেখে গেলেন। তো বন্ধুরা, আজকে তোমাদের অনেকগুলি গল্প শোনালাম। আবার দেখা হবে সামনের রবিবার আনন্দকারণ ইউটিউব চ্যানেলের মজাদার রবিবার অনুষ্ঠানে। তাহলে এখন এই পর্যন্তই, টাটা।